তো বন্ধুরা আমরা প্রথমে আসি সেটের সংজ্ঞা। সেটটা কি? নিশ্চিতভাবে তোমরা বলবে কি, বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহশালাকে সেট বলা হয়। এটা কিন্তু আমরা পড়ে এসেছি, তাই না? বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহশালাকে আমরা সেট বলি, তাই না? সংগ্রহশালাকে সেট বলা হয়। আমরা জানি যে এই সেটকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ইংরেজি বর্ণমালার যে ক্যাপিটাল লেটার সেটা দিয়ে প্রকাশ করা হয়, যেমন এ, বি, সি, ডি, এই ধরনের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এগুলো আমরা জেনে এসেছি। তো আমরা যদি একটি সেট লিখতে চাই, এইভাবে দেখো, ছোট হাতের এ, বি, সি হয়েছে এ সেটের উপাদান, তাহলে আমরা এখানে বলতে পারি এ, বি, সি হয়েছে এ সেটের উপাদান। আর এটিকে লেখা হয়, যেমন আমরা যদি একটি উপাদান দেখাতে চাই তাহলে এ বিলংস টু এ, এইভাবে আমরা পড়ি এ বিলংস টু এ, অর্থাৎ এ হয়েছে, এই ছোট হাতের এ হয়েছে এই এ সেটের একটি উপাদান। আমরা যদি আরো লিখতে চাই বি বিলংস টু এ, এটাও আমরা লিখতে পারি। আমরা যদি লিখতে চাই সি বিলংস টু কি এ, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা প্রথমত জানলাম যে বাস্তব বা চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহশালাকে সেট বলা হয়। সেট প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল যে লেটার সেইগুলো দিয়ে, অর্থাৎ এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, জেড এগুলো দিয়ে প্রকাশ করা হয়। সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এ সেট সমান আমরা এ, বি, সি, অর্থাৎ আমরা সেটের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা আমরা সূচিত করেছি এবং এগুলোকে উপাদান বোঝাতে লেখা হয় এ বিলংস টু এ। তো বন্ধুরা, এই পর্যন্ত আমরা আলোচনায় সেট সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আসি যে সেটের প্রকাশ পদ্ধতি। তো সেটের প্রকাশ পদ্ধতি আমরা 1 নম্বর যদি আলোচনা করতে চাই তাহলে নিশ্চিতভাবে তোমরাও বলবে সেটা কি, সেট গঠন পদ্ধতি। এটি কিন্তু ক্লাস 8-এই ছিল, এই আলোচনাগুলো সবই ক্লাস 8-এ ছিল। সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতিটা কেমন সেটা আমরা একটু দেখি। আমরা উদাহরণের সাথে সাথে যদি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে মনে হয় খুব সহজ হয়ে যাবে। তো আমরা লিখি এ সমান এক্স, যেন এক্স 7-এর গুণিতক। তো 7-এর গুণিতক তো অনেক বড় কিছু, তাই না? শেষ হবে না, অসীম। তো আমরা 7-এর গুণিতক দিয়েছি, এখন বোঝাই যাচ্ছে যে এখানে একটা লিমিট দিতে হবে, নইলে এত তো লিখে পারা যাবে না, তাই না? তো সেই লিমিটটা কি আমরা দিচ্ছি, এবং সেই লিমিটটা হয়েছে 0 থেকে বড় এবং 28-এর ছোট অথবা 28-এর সমান। তো বন্ধুরা, এটি কিন্তু সেট গঠন পদ্ধতি। আমরা এখানে যেটি দেখলাম এটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এইভাবে প্রকাশকে আমরা বলি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। আরেকটা পদ্ধতি আছে, সেটি আমরা যদি দেখি সেটি হচ্ছে তালিকা পদ্ধতি, তাই না? তালিকা পদ্ধতি, এই দুটি নিয়ে আলোচনা করব। আর ভেন চিত্র তো আছে, এটা তো তোমরা জানো। তো তালিকা পদ্ধতি, এখন আমরা এটিকেই যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে একবারে যদি আমি লিখি, কি লিখতে পারি দেখো, অথবা আমি একটু ভেঙে ভেঙে লিখি। এ সেটের উপাদান কি হবে? 7-এর গুণিতক। তো 7-এর গুণিতক সেটা কিন্তু আবার বলা হয়েছে 0 থেকে বড় হতে হবে এবং 28 থেকে ছোট অথবা সমান হতে পারবে। তো আমরা লিখি 7-এর গুণিতক সমূহ। 7-এর গুণিতক সমূহ কি কি দেখো, 7, 14, 21, 28 আরো আছে, তাই না? 7-এর গুণিতক কিন্তু আরো আছে, বাট আমি তো অত যাব না, কারণ আমার একটা লিমিট দেওয়া আছে, সেটা হচ্ছে 0 থেকে বড় হতে হবে এবং 28 থেকে ছোট অথবা সমান হতে হবে। তো আমাদের সেই শর্ত অনুযায়ী কিন্তু এইগুলোই পড়ে, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব এ সমান, আমরা কি লিখছি, 7, 14, 21, 28
এটি কিন্তু তালিকা পদ্ধতি, অর্থাৎ আমরা সেট গঠন পদ্ধতি থেকে কিন্তু আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করলাম। মূলত আমাকে যদি বলা হয় তালিকা পদ্ধতিতে একটি সেট লিখো, সেক্ষেত্রে আমি শুধুমাত্র এতটুকু লিখে দেবো। এখানে তুমি যে কোনো উপাদান লিখতে পারো। আমি মূলত এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি বিধায় আমি এগুলো লিখলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমরা দুইটি আলোচনা এখানে আমরা সেটের প্রকাশ পদ্ধতি দুইটি নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটি হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে আমরা তিনটে আলোচনা শেষ করলাম। একটি হলো সেট কি, সেটের সংজ্ঞা আমরা জানলাম, তারপর সেট প্রকাশের পদ্ধতিটা আমরা জানলাম, এবং সেটের উপাদান কোন অক্ষর দিয়ে প্রকাশিত হবে, স্মল লেটার না ক্যাপিটাল লেটার, সেটি আমরা জানলাম। আর উপাদান বোঝাতে কিভাবে বোঝাতে হয় সেই সম্পর্কে আমরা জানলাম। তো এরপরে আমরা আসি। তো বন্ধুরা, আমরা ধীরে ধীরে এগোতে চাচ্ছি, তাই না? আমরা ধীরে ধীরে এগোতে চাচ্ছি, কারণ এই আলোচনা আমাদের ক্লাস 8-এ হয়েছে। তো মাঝে আবার একটু বলে রাখতে চাই বন্ধুরা, ঝিনাইদহ অনলাইন স্কুলের যাত্রা শুরু হয়েছে, খুব বেশি দিন নয়। তো আশা করছি ঝিনাইদহ অনলাইন স্কুল আমরা একটা পর্যায়ে এটাকে খুব সুন্দরভাবে স্থায়ী রূপ দিতে পারবো। কারণ বিভিন্ন সময়ে বাংলাদেশে বিভিন্ন দুর্যোগ আসবে, সেই দুর্যোগকালীন সময়ে আমরা কিভাবে অনলাইনে পড়াশুনো করতে পারি তারই একটি প্ল্যাটফর্ম কিন্তু এই ঝিনাইদহ অনলাইন স্কুল, এই ফেসবুক পেজ। এবং ধীরে ধীরে তোমরা দেখবা যে এই অনলাইন ভিত্তিক পড়াশুনোটা অনেক বেশি সমাদৃত হচ্ছে। অলরেডি বাংলাদেশে বিভিন্ন জেলা এবং ডিভিশনগুলো আমরা দেখেছি যে বিভিন্ন অনলাইন পেজ চালু করেছে, যেগুলো কিন্তু ব্যাপক হারে স্টুডেন্টরা দেখছে। অভিভাবকরা কিন্তু শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছে এই ধরনের পেজের সাথে সংশ্লিষ্ট থাকতে। তারা কিন্তু খুব ভালো ভালো শিক্ষকের আলোচনা কিন্তু দেখতে পাচ্ছে। আমি রিকোয়েস্ট করব, শুধু ঝিনাইদহ অনলাইন স্কুল না, তোমরা দেখবা যে বিভিন্ন অঞ্চলের যে অনলাইন স্কুলগুলো আছে, বিভিন্ন জেলার যে অনলাইন স্কুলগুলো আছে, সেই অনলাইন স্কুলগুলোতে তোমরা ভিজিট করো, তাহলে সেখানে তোমাদের জন্য পর্যাপ্ত আলোচনা আছে, সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমরা কথা না বাড়ি এবার একটু উদাহরণ দেখি। একটি উদাহরণ আমি লিখি। আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনার আলোকে উদাহরণ দেখি। এটা আমাদের বইয়েরই উদাহরণ 2, অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায়ের একটি উদাহরণ 2। তো আমরা লিখি এখানে b সমান দেয়া আছে, x যেন x 28-এর গুণনীয়ক। তো বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা এখন কিন্তু চিনে ফেলেছো যে এটা কোন ধরনের পদ্ধতি। কারণ ক্লাস 8-এ যেহেতু আমাদের আলোচনা ছিল, এটা নিশ্চিতভাবে কি সেট গঠন পদ্ধতিতে আছে, তাই না? তো এই সেট গঠন পদ্ধতি থেকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে, সেটি আমরা লিখি। সেটটিকে, প্রশ্নটি যদি পুরোপুরি লিখতে চাই, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু এর আগেও এই ধরনের একটি আলোচনা আমরা করেছিলাম, গাণিতিক সমস্যার সমাধান আমরা করে এসেছি। এখানে আর একটু ডিটেল আমরা লিখব। দেখো উদাহরণ 2-এ বলা আছে b সমান একটা সেট দেওয়া আছে, এটি হচ্ছে তালিকা পদ্ধতিতে। তো এই সেটটিকে এটি হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে, আমাদেরকে বলা হয়েছে কি এটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো বন্ধুরা, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা একটু আগে দেখেছি, তারপরে আবার আমরা যদি আসি দেখতে চাই এটা। তো দেখো সমাধান শুরু করি। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সটা কেমন, এক্স কিন্তু আমাদের সেই সেটের উপাদান এবং 28-এর গুণনীয়ক হবে। তো আমরা 28-এর গুণনীয়ক আগে শুরু করি। তো আগে দেওয়া আছে, এটা লিখি। দেওয়া আছে b সমান x যেন x 28-এর গুণনীয়ক। তো বন্ধুরা, 28-এর গুণনীয়ক আমরা বের করি। এখন 28-এর গুণনীয়কগুলো বের করি, দেখি। আমরা যদি লিখি 1 গুণিত 28 সমান 28, 2 গুণিত 14 সমান
28, 3 দিয়ে হয় না, তো আমরা 4 দিয়ে গুণ করি, 4 গুণিত 7, 28 হয়। দেখো তো আর হয় কিনা। তো বন্ধুরা আমার মনে হয় আর হচ্ছে না, তো আমরা 28-এর গুণনীয়কগুলো তাহলে লিখে ফেলি। অতএব 28-এর গুণনীয়ক সমূহ কত কত, আমরা এইভাবে লিখবো, তাই না? এই যে এই পাশ থেকে আমি যদি লাল কালি দিয়ে দেখাতে চাই, আমরা এগুলো লিখতে পারি এইভাবে, এই পাশের গুলো নিয়ে আমরা এই পাশের গুলো নিব, তাই না? তো আমরা সেভাবে লিখি, দেখো 1, 2, 4, 7, 14, তারপরে কি 28। তো বন্ধুরা 28-এর গুণনীয়ক সমূহ 1, 2, 4, 7, 14 এবং 28। অতএব নির্ণেয় সেট কি হবে? আমাদের যেহেতু বলা হয়েছে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, তো আমরা সেটি লিখি। অতএব নির্ণেয় সেট আশা করি ক্লাস 8-এ সেই আলোচনাগুলো এখন তোমাদের চোখের সামনে ভেসে উঠছে, তাই না? এবং আরো ইজি হয়ে যাবে তোমরা যদি একটু গুরুত্ব দিয়ে এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে বি সমান আমরা লিখতে পারি কি 1, 2, 4, 7, 14, 28। হ্যাঁ বন্ধুরা, একটি কথা তো বলাই হয়নি, এই পুরো আলোচনা জুড়ে আমি তোমাদের সাথে আছি এস.এম. মিজানুর রহমান, সহকারী শিক্ষক, মোস্তাফাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ। আর তোমাদের জ্ঞাতার্থে আমি আরো একটি কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে দেখো আমার পরিচালিত একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা ভিজিট করতে পারো ইত্যাদি স্কুল নামে। ইত্যাদি স্কুল নামে একটি ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটি তোমরা ভিজিট করতে পারো। এখানে গাণিতিক এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজির উপরেও কিছু আলোচনা আছে, সেগুলো দেখলে আশা করি উপকৃত হবে। তো আমি এটি এখানে লিখে রাখছি, দেখো ইউটিউব চ্যানেল ইত্যাদি স্কুল। তোমরা ভিজিট করতে পারো, এটি আশা করি উপকৃত হবে। তো বন্ধুরা আমরা একটি উদাহরণ শেষ করলাম, আশা করি এটি তোমরা খুব ভালোভাবে বুঝেছো। তো এর পরবর্তীতে আমরা আরো একটি উদাহরণ নিয়ে আলোচনা করব, উদাহরণ 3। এটা তোমাদের বইয়ে আছে, বইয়ের উদাহরণ। তো দেখি কি আছে উদাহরণটিতে। আমি প্রশ্ন লিখছি, প্রশ্ন লেখার পরে আলোচনা করলে সুবিধা হবে। সি সমান এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কয়ার লেস দেন 18 এবং এক্স স্কয়ার লেস দেন 18, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। হ্যাঁ বন্ধুরা, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বলা হয়েছে। তার মানে এটি তো আমরা দেখে বুঝতে পারছি যে এটি আছে কি সেট গঠন পদ্ধতিতে, অর্থাৎ সি সেটটি আছে সেট গঠন পদ্ধতিতে, সেখান থেকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা সমাধান শুরু করি। আমরা লিখে দেওয়া আছে সি সমান, সরি আমরা এই পাশে লিখি সি সমান এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কয়ার লেস দেন 18। তাহলে বন্ধুরা আমরা বলছি যে সি সমান এত দেওয়া আছে, এটিকে এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এটি প্রশ্নে বলা আছে।
তো আমরা শুরু করি। দেখো এক্স কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট তো আমরা জানি, সেটা আমরা আগে লিখে ফেলি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, তাই না? তো ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমরা লিখি। ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ কি যেন 1 2 3 4 5 আরো অনেক আছে, তাই না? তো এখন আমরা যেটি করব, এক্স এর মান এক একটি মানের জন্য আমরা বর্গ করব, বর্গ করে দেখব সেটি 18-র নিচে কিনা। যদি 18-র নিচে হয় তাহলে সি সেটের উপাদান হবে, আর যদি 18-র নিচে না হয় তাহলে কিন্তু সেটি এই সি সেটের উপাদান হতে পারবে না। তো আমরা দেখি, x সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার বা 1, এটি কিন্তু 18 থেকে ছোট, তার মানে সত্য মানে, তাই না? আবার দেখো x সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার বা 4, এটিও কিন্তু সত্য মানে। x সমান 3 হলে আমরা লিখছি এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার বা 9 লেস দেন 18, এটিও সত্য মানে। x সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার বা 16, এটিও কিন্তু সত্য মানে। x সমান 5 হলে এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার বা 25, তো 25 তো আর 18 থেকে ছোট না, তাই না? তো কি হয়, 18 থেকে বড় হয়। আমরা এটা এভাবেও লিখতে পারি, অথবা নট ইকুয়াল নট লেস দেন 18 এটাও লিখতে পারি। তো যাই হোক 25 কিন্তু 18 থেকে বড়, তাহলে নিম্ন সত্য অনুযায়ী কিন্তু এই 5 এই সেটের উপাদান হতে পারবে না, কারণ আমরা দেখেছি 1-এর জন্য সত্য মানছে, 2-এর জন্য সত্য মানছে, 3-এর জন্য সত্য মানছে এবং 4-এর জন্য সত্য মানে, কিন্তু 5-এর জন্য কিন্তু আর সত্য মানে না। এরপরে আরো যত সংখ্যা বসাবো, বড় সংখ্যাগুলো 6 7 8 কোনোটির জন্যই কিন্তু সত্য মানবে না, অর্থাৎ সবগুলোই 18 থেকে বড় হয়ে যাবে। তো বন্ধুরা এখন তাহলে আমরা কি লিখবো এখানে, আমরা তাহলে এখন লিখে দেব সত্য অনুসারে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ। তাহলে আমরা লিখি সত্য অনুসারে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ কত কত 1 2 3 4। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে সেটি আমরা লিখবো। অতএব নির্ণেয় সেট সি সমান আমরা লিখতে পারছি কত 1 2 3 4। তো ঠিক আছে, আমরা চলে আসি এখন তালিকা পদ্ধতিতে। যদি আমরা লিখি, আমরা যদি একটি উদাহরণ দেখি, এ সমান 3 5 7 9, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এখন কিন্তু তালিকা পদ্ধতি আছে, আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা শুরু করি, পূর্বের মতো সমাধান দেওয়া আছে, কথাটা লিখবো আমরা, দেওয়া আছে এ সমান 3 5 7 9। তো একটু লক্ষ্য করো, এই সেটের উপাদানগুলো কিন্তু বিজোড় সংখ্যা, তাই না? এই সেটের উপাদানগুলো বিজোড় সংখ্যা এবং সেটা কিন্তু 3
এবং 9 সহ এর মাঝের বিজোড় সংখ্যাগুলো, তাই না? তাহলে আমরা লিখতে পারি, লক্ষ্য করি এ সেটের উপাদান সমূহ বিজোড় সংখ্যা। প্রথম কথা হলো এগুলো বিজোড় সংখ্যা, এবং এক হতে বড়, যেহেতু এক একটা বিজোড় সংখ্যা, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক হতে বড় এবং এরপরের বিজোড় সংখ্যা কত? 11, তাই না? 11 হতে ছোট। তাহলে আমরা লিখি এক হতে বড় ও 11 থেকে ছোট। আমরা কিন্তু দেখতে পেলাম যে এক হতে বড় এবং 11 থেকে ছোট। অতএব এ সমান আমরা সেট গঠন পদ্ধতিতে কি লিখতে পারি? x যেন x বিজোড় সংখ্যা, এটা নিশ্চিত বিজোড় সংখ্যা, সেটি আমরা লিখলাম। এবং x কেমন হবে? 11 থেকে ছোট হবে এবং 1 থেকে বড় হবে। তো দেখলে তো বন্ধুরা, আমরা এইভাবে কয়েকটি কথা লিখেই কিন্তু সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এখন তোমরা অনেকে বলতে পারো যে এইভাবে না হয়ে আমি তো এখানে এইভাবেও লিখতে পারতাম। আমি নিচে একটু যদি অন্য কালি দিয়ে লিখি, সেটি এইভাবে লিখতে পারতাম, 3 ≤ x, 9। হ্যাঁ বন্ধুরা, তোমরা এইটুকু কিন্তু লিখতে পারতে, তাই না? কারণ x হচ্ছে 9 এবং 3 মাঝের বিজোড় সংখ্যা এবং এই দুটি সহ, এটু লেখা যায়। যাই হোক, আমাদের যেটি পছন্দ হয় সেটি আমরা লিখব। আমি এইভাবে লিখলাম। আশা করি তোমরা এখন তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে যেতে হবে এই সম্পর্কে তোমরা পরিষ্কার ধারণা পেয়েছো। আর এগুলো আমাদের ক্লাস 8-এ আলোচনা ছিল। আশা করি এখন আর অত ডিটেল আলোচনা করার কিছু নাই। তো বন্ধুরা, এটি গেল। এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। এরপরে আসি আমরা ফাইনাইট সেট বা সসীম সেট নিয়ে। সসীম সেট কি? সসীম সেট আমি উদাহরণ দিয়ে আলোচনা করতে চাচ্ছি। সসীম সেট আমি লিখলাম a সমান 1 2 3। দেখো, এটা কিন্তু গণনা করা যায় যে এ সেটের উপাদান কয়টি আছে? 1 2 3টি আছে। এখন তুমি বলতে পারো যে এরকম পরপর যদি না থাকে, অন্য কোনো যদি সংখ্যা থাকে, দিলাম এখানে, মনে করো এটি 10 থাকলো। তো দেখো এখানে এ সেটের উপাদান কয়টি আছে? 1টা 2টা 3টা আছে। তো আমরা যদি কোনো সেটের উপাদান সংখ্যা গুণে ফেলতে পারি, অর্থাৎ গণনা করতে পারি, তখন আমরা সেই সেটকে বলবো কি? সসীম সেট। তো যেহেতু এই সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে বের করতে পারি, সুতরাং এই সেটটি হচ্ছে একটি সসীম সেট। আর অসীম সেটটা কি? অসীম সেট হলো, মনে করো এখানে p সমান দেয়া আছে বিজোড় সংখ্যার সেট। বিজোড় সংখ্যার সেট। আচ্ছা বলো তো, বিজোড় সংখ্যার সেট এটা কি সম্ভব? তুমি গণনা করতে পারবা যে কতগুলো বিজোড় সংখ্যা পৃথিবীতে আছে? গণনা করা সম্ভব না। সুতরাং এই পি সেটটি কিন্তু অসীম সেট। অনেক সময় এই ধরনের থাকতে পারে, এই ধরনের থাকতে পারে স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? তো দেখো এরকম ড্যাশ ড্যাশ দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যাকে আমরা গণনা করতে পারি যে কতগুলো আছে। তাহলে এই জাতীয় সেটগুলোকে আমরা বলবো কি? অসীম সেট। আর উপরের সেটটিকে আমরা বলছি কি? সসীম সেট। তো বন্ধুরা, আশা করি তোমরা অসীম সেট এবং সসীম সেট সম্পর্কে ধারণা পেয়েছো। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, আশা করি তোমরা উপকৃত হবে। এরপরে আসি আমরা ফাঁকা সেট নিয়ে। যে সেটে কোনো সদস্য সংখ্যা নেই, তাই না? এটা আমরা জানি, সবই আমরা জানি, তারপরেও আমি একটু আলোচনা করছি। এবার আসছি আমরা ফাঁকা সেট। বন্ধুরা, ফাঁকা সেট বোঝাই যাচ্ছে এই সেটের কোনো সদস্য সংখ্যা থাকবে না। তো আমরা যদি এমন লিখি, এ সমান, আমরা একটা উদাহরণ দিয়ে সবসময় আলোচনা করতে চাচ্ছি। এ সমান আমরা লিখলাম x belongs to n। x belongs to n, আমরা জানি n হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা।
এক্স মৌলিক সংখ্যা, এক্সটা কেমন হবে সেটা আমরা বলছি। এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং একটা শর্ত দেয়া আছে, সেই মৌলিক সংখ্যাগুলো কেমন হতে হবে, 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। দেখো তো বন্ধুরা, 23 থেকে বড় এবং 29 থেকে ছোট সংখ্যাগুলো কি কি আমরা একটু লিখি। এখানে দেখো 24, 25, 26, 27, 28। দেখো তো এর ভিতরে কি কোনো মৌলিক সংখ্যা আছে? হ্যাঁ বন্ধুরা, এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে এই সেটের উপাদান কি? আসলে ফাঁকা না। তাহলে এই সেটে কিন্তু কোনো উপাদানই নাই, অর্থাৎ ফাঁকা, কোনো উপাদান নাই। আমরা যদি সেট আকারে দেখাতে চাই যে এই সেটে কিন্তু কোনো উপাদান নাই, অর্থাৎ এটি কিন্তু একটা ফাঁকা সেট। এ সমান কি? ফাঁকা সেট। এই সেটে কোনো সদস্য সংখ্যা নাই। তাহলে এই গেল আমাদের ফাঁকা সেট সংক্রান্ত আলোচনা। আর ভেন চিত্র তো আমরা জানি যে আয়তক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ দিয়ে যে সেটের উপাদানগুলো প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে ভেন চিত্র। আমি ওটি আর দেখাচ্ছি না। এরপর আসি আমরা উপসেট নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। আশা করি আজকের এই লেকচারটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে, এই প্রত্যাশা আমরা করতেই পারি। তো আমরা দেখি সাবসেট বা উপসেট, তাই না? সাবসেট বা উপসেট, সাবসেট বলি। তো সাবসেট প্রকাশের যে চিহ্নটি সেটি আমরা আগে দেখি। দেখো, এটিকে প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে। এটা কিন্তু সাবসেট প্রকাশক চিহ্ন। তো এখন সাবসেট আমরা প্রকাশের আগে একটা কাজ করি। এ সমান একটা সেট ধরে নিলাম, 1 2 3। তো দেখো, এর উপাদানগুলো নিয়ে যদি আমি সেট ধরি, পি সমান 1 একটি সেট নিলাম, কিউ সমান আমি নিতে পারি 2, আর সমান আমি নিতে পারি হচ্ছে 2 3, তাই না? এইভাবে আরো আরো অনেক নিতে পারি, তাই না? তো আমি এইগুলোই নিলাম। অথবা আমি যদি আরো নিই, দেখো পি কিউ আর এস সমান আমি নিতে পারি 1 2 3। এইভাবে আমরা নিতে পারি। তো আরো নিতে পারি, আমরা 3 নিতে পারি, তারপর ফাঁকা সেটও নিতে পারি, তাই না? তো আমরা দেখি যে পি সেটের উপাদানগুলো নিয়ে আমরা যে সেটগুলো পেলাম, সাবসেটগুলো পেলাম, সেইগুলো হচ্ছে এটি, এটি, এটি এবং এটি। এখানে একটা জিনিস লক্ষ্য করি আমরা, এটি কিন্তু আসলে হুবহু এ সেট। তো সেট নিজেই কিন্তু নিজের একটি সাবসেট। তাহলে আমরা এখন বলতে পারি কি, দেখো পি সাবসেট কি এ, এইভাবে লিখতে পারি। হ্যাঁ, কিউ কিন্তু কার সাবসেট? এইটি সাবসেট। আমরা লিখতে পারি কি এ, তারপরে আর লিখতে পারি কার সাবসেট? এর সাবসেট। আবার এস লিখতে পারি কার সাবসেট? আমরা এর সাবসেট লিখতে পারি। তো বন্ধুরা, এর ভিতরে আমরা যদি বলি যে এই যে সেটগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এই সেটগুলোর ভিতরে আবার প্রকৃত সাবসেট আছে। আমরা যদি দেখাই, এইগুলো কিন্তু প্রকৃত সাবসেট, এগুলো প্রকৃত সাবসেট। আমি যদি আরো একটি লিখতে চাই, এখানে মনে করো বি সেট সমান আমি 3ও লিখতে পারি, তাই না? তাহলে এইগুলো কিন্তু প্রকৃত সাবসেট। কেন এগুলো প্রকৃত সাবসেট? আমরা এই লাল যে বাউন্ডারি দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে প্রকৃত সাবসেট। আমি একটু লিখে রাখি এখানে, প্রকৃত সাবসেট। কেন প্রকৃত? একটু খেয়াল করো, কেন প্রকৃত? আমরা দেখতে পাচ্ছি যে এইগুলাতে এ সেটের থেকে কম উপাদান আছে। অন্তত পক্ষে একটি উপাদান যদি কম থাকে, তখন সেগুলোকে আমরা প্রকৃত সাবসেট বলি। কিন্তু এটিতে দেখো সমসংখ্যক উপাদান আছে, সুতরাং এটিকে আমরা প্রকৃত সাবসেট বলতে পারবো না। তো প্রকৃত সাবসেট আমরা এটা প্রকাশের একটা পদ্ধতি আছে। আমরা লিখি প্রকৃত উপসেট। এটি কিন্তু প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। তাহলে এখন আমরা লিখতে পারি, দেখো পি সাবসেট এ, কিউ সাবসেট এ, আর প্রকৃত সাবসেট যেটা কি প্রকৃত উপসেট আমরা যেটা বলছি, আর প্রকৃত সাবসেট কি প্রকৃত উপসেট এ।
তারপর আমরা যদি দেখাই বি প্রকৃত উপসেট এ, বাট এস কিন্তু এর প্রকৃত উপসেট হবে না, তবে এস কি হতে পারে, উপসেট হতে পারে, তাই না? একটু খেয়াল করি, এটি কিন্তু উপসেট হয়েছে কিন্তু প্রকৃত না। তো এটি ছিল আমাদের উপসেট এবং প্রকৃত উপসেট নিয়ে আলোচনা। আশা করি এই আলোচনাটি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, আমরা কিন্তু পর্যায়ক্রমে আলোচনা করতে চাচ্ছি, তোমরা আমাদের সাথে থাকো। আশা করি আজকের এই আলোচনা ভালো লাগবে এবং এই আলোচনাটা যদি তুমি ক্লিয়ার বুঝতে পারো, ধারণ করতে পারো, তাহলে এই দ্বিতীয় অধ্যায়ের কোনো গাণিতিক সমস্যা করতে শিক্ষকের সহায়তা লাগবে বলে আমি মনে করি না।